বাংলাদেশের আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে ধরনের প্রযুক্তি আছে, যত ফেক আইডি হোক, এটা কোথা থেকে কে চালাচ্ছে এটা বের করা তো আমার ধারণা 24 ঘন্টার কম সময় লাগবে। কিন্তু এর আগেই ছাত্রদল, আমরা তো তাদেরকে একটা শিক্ষিত এবং মার্জিত এবং গোছানো একটা ছাত্র সংগঠন হিসেবে মনে করতে চাই। তারা কেন উত্তেজনার ফাঁদে পা দিল? এবং ফাঁদে পা দিয়ে আপনি থানার ভেতরে ঢুকে আপনারা না আইনের শাসন করবেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। হ্যাঁ, গ্রাফিতির জন্য আপনি পাল্টা গ্রাফিতি করেন। আপনি 10টা ওয়ালে নেন, ও একটা ওয়ালে লিখছে, আপনি অন্য ওয়ালে যান। আর ওয়াল তো কারো, যেটা আগেই বললাম যে নির্দিষ্ট সম্পত্তি না, আপনার প্রয়োজনে আলাপ করে ভাগ করে নেন, যেগুলোতে আমরা গ্রাফিতি করছি আপনারা অন্য দিয়ে করেন। কিন্তু না, আপনার গ্রাফিতি করার কারণে আপনি অ্যাটাক করবেন, অ্যাটাক করে তারপরে এটাকে একটা ষড়যন্ত্রের রূপ দেবেন, এটা তো হয় না। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতির অভিধানে যুক্ত হয়েছে নতুন একটি শব্দ, গুপ্ত। আক্ষরিক অর্থে যা গোপন, কিন্তু রাজনৈতিক ময়দানে এটি এখন এক বিশাল সন্দেহের নাম। চট্টগ্রামে ছাত্রদলের গ্রাফিতি বনাম শিবিরের প্রতিক্রিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতাদের পরিচয় নিয়ে বিতর্ক, এমনকি জাতীয় সংসদে উত্তপ্ত বাক্য বিনিময়। সবকিছুর কেন্দ্রে এখন এই একটি শব্দ। প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের সেই অভূতপূর্ব ছাত্র জনতার ঐক্য কি এখন স্রেফ পরিচয় সংকটের বেড়াজালে বন্দী? কেন একটি শব্দকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হচ্ছে শিক্ষাঙ্গন? গুপ্ত রাজনীতি কি কেবল একটি তকমা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো আদর্শিক মেরুকরণ? আজকের আলোচনা আনতে চাই এই শব্দের নেপথ্য রাজনীতি এবং ক্যাম্পাসগুলোতে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরও আছেন রেজুল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সরওয়ার তুষার, যেমনটি বলছিলাম যে গুপ্ত বিতর্কে আবারও আমরা দেখছি উত্তপ্ত শিক্ষাঙ্গন। এই যে ক্যাম্পাসের দেয়ালে গুপ্ত লিখে দেয়া, এটি কি স্যাটায়ার না উস্কানি, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করতে চাওয়ার একটা প্রবণতা সরকারি ছাত্র সংগঠনের, কিংবা যেটাকে আমরা চলতি ভাষায় বলি দখল, সেটা করার একটা পরিকল্পনা তাদের আছে। এবং কিন্তু আপনার তো একটা অজুহাত, ওই যে তুই জল ঘোলা করলি কেন, না আমি করি নাই, তাহলে তো নিশ্চয়ই তোর বাপ করেছে, এই যে গল্পটা, মানে আপনার একটা অজুহাত লাগবে। সে কারণে আরেকজনের গ্রাফিতিতে আপনি আলাদা ইন্ডিপেন্ডেন্টলি লেখেন না, গুপ্ত লিখবেন না কি লিখবেন, গুপ্ত সুপ্ত, সেটা আপনার ব্যাপার। কিন্তু আরেকজনের গ্রাফিতিতে যখন আপনি এই ছাত্র কথাটা কেটে দিয়ে গুপ্ত লিখে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই তারা এটা পছন্দ করছে না। তারপর আপনি কি করলেন? আপনি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন দিয়ে তারপর একটা মুখোমুখি মারামারি ঘটনা ঘটলো। আজকে আমরা ক্যাম্পাসে যেটা দেখতে পেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপরে যেভাবে হামলা করা হলো শাহবাগ থানায়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন কোনো মব সহ্য করা হবে না, কিন্তু এখানে মব করে দুজন নির্বাচিত প্রতিনিধি ডাকসুর, তাদের মতাদর্শের সাথে আপনার ভিন্নতা থাকতে পারে, আমারও আছে, আমারও তাদের সব কাজ পছন্দ হয় না, কিন্তু আপনি তাদের উপর হামলা করলেন কিসের ভিত্তিতে? সম্পূর্ণ একটা গুপ্ত জায়গা থেকে কেউ একটা উস্কানি দিল, একটা ফেক আইডি থেকে একটা বাজে এবং অত্যন্ত অরুচিকর এবং আপত্তিকর একটা পোস্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে শিবিরের ছেলেরা করেছে, এবং তারপর এটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছাত্র দলের ছেলেরাই নিল। সারা সন্ধ্যা থেকে আমরা এটাই দেখতে পেলাম, একটা ফেক আইডি থেকে করা হলো এবং বলা হলো যে আপনি যদি ছাত্র দলের ইগো হার্ট করার চেষ্টা করা হলো যে আপনারা যদি এটা, এবং যে ওই আইডিটা নিজেকে পরিচয় দিয়েছে আমি হলাম ক্র্যাক প্লাটুন, অর্থাৎ আওয়ামী লীগের যে ক্র্যাক প্লাটুনের সময়কার, তার পোস্টগুলো দেখলেও বোঝা যায় যে এটা গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি করা একটা আইডি। সেখান থেকে বলা হলো ছাত্র দলের যদি রক্ত গরম থাকে বা একটা যদি আরও অনেক বাজে ভাষা ব্যবহার করেছে, যদি এগুলো থাকে তাহলে আজকে শিবিরের বিরুদ্ধে তোমাদের ব্যবস্থা নিতে হবে, আমরা দেখতে চাই। তারপর ছাত্রদল উত্তেজিত হলো এবং নিজেরাই এই জিনিসটাকে যথেষ্ট পরিমাণে ছড়ানোর পরে এই হামলাগুলো, এবং দেখেন যার বিরুদ্ধে করা হয়েছে, শিবিরের যে ছেলেটা, ওই ডাকসুর যে নির্বাচন করেছে শিবিরের প্যানেল থেকে যে ছেলেটা মাহমুদ বা মামুন নাম, বলা হয়েছে যেটা সে পোস্ট করেছে, কিন্তু পরে রিউমার স্ক্যানার নামে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দেখালো যে না, এটা সে করে নাই এবং সে নিজে মানে জিডি করতে গেছে। তা আমি যদি একটা কোনো ফেক আইডি থেকে এটা করি, আমি কি জিডি করতে যাব? আর বাংলাদেশের আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে ধরনের প্রযুক্তি আছে, যত ফেক আইডি হোক, এটা কোথা থেকে কে চালাচ্ছে এটা বের করা তো আমার ধারণা 24 ঘন্টার কম সময় লাগবে। কিন্তু এর আগেই ছাত্রদল, আমরা তো তাদেরকে একটা শিক্ষিত এবং মার্জিত এবং গোছানো একটা ছাত্র সংগঠন হিসেবে মনে করতে চাই। তারা কেন উত্তেজনার ফাঁদে পা দিল? এবং ফাঁদে পা দিয়ে আপনি থানার ভেতরে ঢুকে আপনারা না আইনের শাসন করবেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি,
তাদের 31 দফার প্রতিশ্রুতি যে আমরা সর্বস্তরে আইনের শাসন, তো শাহবাগ কি সর্বস্তরের মধ্যে পড়ে না? সর্বক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করব। শাহবাগ থানাকে আইনের শাসন, শাহবাগ থানার মধ্যেই যদি আইনের শাসন না থাকে অন্য কোথায় থাকবে? এছাড়াও যখন গুপ্ত কথাটা আরও একটা জিনিস খেয়াল করে দেখেন, অতীতে আমরা ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি, কোনো জিনিস অতিরিক্ত ভালো না। শেখ হাসিনা যখন রাজাকার কথাটাকে এমন ব্যবহার করতে 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 সমস্ত কিছু রাজাকার হয়ে গেল, তখন কিন্তু এটার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। যারা জীবনেও কোনোদিন শিবিরের রাজনীতি করে নাই, যারা জীবনেও কোনোদিন রাজাকার শব্দটাকে ওন করে না, তারা পর্যন্ত এক পর্যায়ে বলতে মানে তাদেরকে এটা মানে বলতে বাধ্য হয়েছে যে আমি রাজাকার। যদি শেখ হাসিনা যদি বলে তাহলে আমি রাজাকার, এবং কেউ কেউ বলেছে আমরা রাজাকার। এই কথা কে বলছে? বলছে স্বৈরাচার। আসলে তো আমরা রাজাকার না, তারা স্বৈরাচার। এইভাবে ছাত্ররা বা শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। এখন আপনি আবার যে কোনো কিছুকে হরে দরে গুপ্ত ট্যাগ দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপিরই এক পক্ষ আরেক পক্ষ গুপ্ত কি শুধু ট্যাগিং নাকি এর বাস্তবতাও রয়েছে? মানে কিভাবে বাস্তবতা? ধরেন ছাত্র দলের যিনি এখনকার যিনি সেক্রেটারি নাসির সাহেব, তিনি অন রেকর্ড একটা মাছরাঙ্গার একটা প্রোগ্রামে বলেছেন যে বিগত আওয়ামী লীগ আমলে আমরা কেউ প্রকাশ্যে রাজনীতি করতে পারি নাই। তো আপনি তো গুপ্ত রাজনীতি করেছেন, করতে বাধ্য হয়েছেন, সবারই পরিচয় লুকিয়ে রাখতে হয়েছে সবাইকে। এর বাইরে আপনার দলে কেউ একজন করে, তো আপনি যখন তাকে পদ পদবি দেন তখন আপনি তাকে কেন স্ক্রিনিং করবেন না কেন? আপনার দল, এবং আমরা তো এটা দেখতে পাচ্ছি যে বিএনপির এক পক্ষ আরেক পক্ষ গুপ্ত ট্যাগ দিচ্ছে। আর যদি গুপ্ত কথাটাকে ট্যাগিং আকারে আরেকটা পক্ষ ব্যবহার করছে, সেটা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে আদি অকৃত্রিম গুপ্ত আসলে বামপন্থীরা। কিভাবে? যখন বাকশাল হয়েছে, এটা যতীন সরকারের লেখায় আপনি পাবেন, একজন বিখ্যাত বামপন্থী তাত্ত্বিক বাংলাদেশে। যখন বাকশাল হয়েছে তখন সমস্ত দল বিলীন হয়ে গেছে। তখন যতীন সরকার বলছেন যে কিন্তু আমরা মানে বামপন্থীরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ করি না, আমরা গোপনে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছি। এবং আপনি জানেন বামপন্থীদের দীর্ঘ গোপন রাজনীতির দীর্ঘ পরম্পরা আছে। তাহলে আপনি যে একটা সংগঠনকে টার্গেট করে এখন গুপ্ত বলছেন, যদি কোথাও গুপ্ত থাকে, কেউ যদি অন্য কোনো সংগঠন অনুপ্রবেশ করে থাকে, আপনি মানে উইথ ফ্যাক্টস আপনি সেটা বের করে তাকে চিহ্নিত করেন। তুষার, যে জায়গাটি প্রশ্ন রাখতে চাই, আমরা দেখলাম যে মাত্র 2 বছর আগে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ঐক্য কিন্তু ইতিহাস বদলে দিয়েছিল। 2 বছরের ব্যবধানে তাহলে এরকম মুখোমুখি অবস্থানে কেন চলে এলো? এখন কি স্বার্থের দ্বন্দ্ব চলছে? অফকোর্স স্বার্থের দ্বন্দ্ব চলছে। ক্যাম্পাস কার দখলে থাকবে সেটা নিয়ে ছাত্র সংগঠন মানে সরকারি ছাত্র সংগঠনে মনে হচ্ছে যে আমার দল ক্ষমতায়, ক্যাম্পাসে আমার একক কর্তৃত্ব নাই, এটা তো হতে পারে না। এই জন্য আমাকে এখন কোনো না কোনো একটা ছুতা দিয়ে ঢুকতে হবে ক্যাম্পাসে এবং মারপিট করতে হবে। আপনি কি বলতে চাইছেন আবারও পুরনো আধিপত্যবাদী সংস্কৃতি ফিরে এসেছে? 100%। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন নুরুল হক নূর ডাকসুর ভিপি ছিলেন, তখন ডাকসুর দোতলায় ছাত্রলীগ দল বল নিয়ে উঠে গিয়ে তাদেরকে বেদম প্রহার করেছে, এমনকি 2 তলা থেকে ফেলে দিয়েছে। তারাও ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ছিল। আজকেও আপনি একইভাবে ছাত্রলীগের স্টাইলে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের, আমি আবারও বলছি, নুরুল হক নূরের সমস্ত ব্যাপারে আমরা একমত ছিলাম না তখনও, এখনো নাই। এখনো যারা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি তাদের সমস্ত বিষয়ে আমরা একমত না, কিন্তু তাদেরকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি তাদেরকে যেভাবে মারধর করলেন এবং ছাত্রলীগের স্টাইলে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইতিহাস কিন্তু হুবহু একই রকম করে আসছে, এবং এটা আপনাদের জন্য ব্যাকফায়ার করবে, বুমেরাং করবে। বরং যে আহ্বানটা এনসিপির ছাত্র সংগঠন জানিয়েছে, ছাত্র শক্তি, একমাত্র সমাধান ক্যাম্পাসে কিভাবে ক্যাম্পাস রাজনীতি হবে, ছাত্রদের রাজনীতি কিভাবে হবে, সে বিষয়ে আমাদের একটা মিনিংফুল ডায়ালগ করা দরকার। এই ডায়ালগের দিকে না গিয়ে আপনি যখন মুখোমুখি সংঘাতের রাজনীতি শুরু করে দিতে চাচ্ছেন, এটা এখন মনে হবে যে আমাদের অবারিত ক্ষমতা, কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকে না। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি। তাহলে কি আবারও ছাত্র রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? ছাত্রলীগের লেগেসি কারা ধারণ করছে? দেখেন, আমরা বারবার একটা কথা বলতাম, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনি ক্যাম্পাসের ওয়াল আপনার দখলের বাপদাদার সম্পত্তি না। সেখানে কেউ যদি একটা গ্রাফিতি লেখে, আপনি সেটার কারণে সশস্ত্র আক্রমণ করতে পারেন না। এই গ্রাফিতিকে কি হাসিনাও ভয় পাইত? হাসিনার আমলে যে একটা বই আছে, গ্রাফিতিও প্রশ্ন করে। ওই সময় দেখবেন যে ওয়ালে সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন অনুকূলে না, অনেক সুন্দর সুন্দর গ্রাফিতি সারা ঢাকা শহরে আমরা দেখছি। এবং সেই গ্রাফিতি কারা করতো সেটা খুঁজে বের করার জন্য গোয়েন্দা বাহিনী আপনার হন্য হয়ে খুঁজতো, এবং নানা রকম সন্দেহভাজন বা তাদেরকে ধরে ধরে নিয়ে গুম করতো, খুন করতো, তাদের কপালে এক অশনি নেমে আসতো। সেই একই এখনও আপনি গ্রাফিতি ভয় পান। গ্রাফিতির জন্য আপনি পাল্টা গ্রাফিতি করেন। আপনি 10টা ওয়ালে নেন, ও একটা ওয়ালে লিখছে, আপনি অন্য ওয়ালে যান। আর ওয়াল তো কারো, যেটা আগেই বললাম যে নির্দিষ্ট সম্পত্তি না, আপনারা প্রয়োজনে আলাপ করে ভাগ করে নেন, যেগুলোতে আমরা গ্রাফিতি করছি আপনারা অন্য দিয়ে করেন। কিন্তু না, আপনার গ্রাফিতি করার কারণে আপনি অ্যাটাক করবেন, অ্যাটাক করে তারপরে এটাকে একটা ষড়যন্ত্রের রূপ দেবেন, এটা তো হয় না। টলারেন্সির পরিচয় তো আপনি শুরু থেকে দিতে পারেন নাই, কারণ এরা তো আগে আক্রমণে যায় নাই, আপনি গেছেন। এখানে আপনি রুলটা ব্রেক করছেন। আরেকটা দেখেন, গুপ্ত রাজনীতির বড় সমস্যা হলো
একটা হলো ফ্যাসিবাদী আমলে নিজেকে হাইড করে রাখা, এটা আমরা অনেক সময় হাইড করছি, চোর পুলিশ খেলা খেলছি, কিন্তু আমরা কখনো পরিচয় গোপন করিনি। একটা হলো নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে। তো বলছিল যে গুপ্ত রাজনীতি আসলে একটা ট্যাগিং মাত্র। না, ট্যাগিং না, এটা বাস্তবতা। এটা ছিল হাসিনার আমলে। সেটা হলো ব্যক্তি নিজেকে আপনি হাইড করলেন, লুকায় রাখলেন, এটা গুপ্ত রাজনীতি না। সেটা হলো আপনি আপনার সিকিউরিটির কারণে নিজেকে হাইড করলেন, কারণ আপনি বায়োলজিক্যালি থ্রেট ফিল করছেন। আরেকটা হলো আপনি আপনার পরিচয় করেন শিবির, করেন অন্য দল, কিন্তু জয় বাংলা বইলা হাজির হয়ে গেলেন, স্লোগান দিলেন। এবং একজন বলছিল যে ছাত্রলীগের যদি প্রপার বিচার হইতো শিবির নেতৃত্ব শূন্য হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। তো ফলে দুই জিনিস। আরেকটা হলো দেখেন, এই গুপ্ত রাজনীতিটা এটা অনেক পুরানা লিগেসি আছে, বিভিন্ন ক্যাডার ভিত্তিক রাজনীতির এটা কমন বৈশিষ্ট্য। এটা বামপন্থীদের মধ্যে ছিল, অন্যান্য যারা আর্মস স্ট্রাগলের রাজনীতি করতো তাদের মধ্যে এটা থাকে। সাধারণত যারা নিষিদ্ধ ভায়োলেন্স রাজনীতি করে তাদের মধ্যে এই প্রবণতা থাকে, এটা বাম ডান যেই পক্ষেরই হোক। ফলে একটা ডেমোক্রেটিক বাংলাদেশে এই রাজনীতি আর দরকার নাই। এই বাস্তবতা থেকে জন্য এই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দাবিটা ছিল যে কারা গুপ্ত ছিল সেই পরিচয়টা আপনি প্রকাশ করেন, সেটা বিএনপিও প্রকাশ করুক, জামাতও প্রকাশ করুক, তাহলে যেটা হবে এই যে ধোঁয়াশা, কেউ কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, সব দল এক দল আরেক দলকে গুপ্ত মনে করে। হ্যাঁ, ডেফিনেটলি এটা সত্য, বিএনপিও একজন আরেকজনকে গুপ্ত মনে করে, কারণ তারা তো দীর্ঘদিন একসাথে ছিল। ফলে ভিতর থেকে স্যাবোটেজ করতেছে কিনা এই আশঙ্কা রয়ে গেছে। এখন আরেকটা পয়েন্ট দেখেন, আপনার এই গুপ্ত রাজনীতি এটা আপনার নিজের রাজনৈতিক দল নেতাকর্মীদের সাথে আপনার প্রতারণা। সেটা কি? প্রথমে এটার হিস্ট্রিক্যাল একটা ব্যাখ্যা দিই আপনাকে। একটা জার্মানির সমাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা সমস্ত পাওয়ার ব্লক এই যে নিরপেক্ষভাবে সদ্যভাবে দখল করেছিল, ইস্টাবলিশমেন্টের সব গুরুত্বপূর্ণ জায়গায়। ফলে মানুষ বঞ্চিত হচ্ছিল। তখন কিন্তু হিটলার কিন্তু একজন ফ্যাসিস্ট নেতা হিসাবে আসেনি, একজন পপুলার সোশ্যাল ডেমোক্রেটিক লিডার হিসেবে তার উত্থান করছিল, এবং তারপরের ইতিহাস আমরা জানি। ফলে এটা কিন্তু একটা গুপ্ত রাজনীতির কনস্পিরেসির কারণে গোটা সমাজে বিভক্ত হয়ে গেছিল। এখন আপনি দেখেন 2013 সালে যখন জুডিশিয়াল কিলিং হইল, যেটা হাসিনার ফাঁসির রাজনীতি, মানবাধিক 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা বিচার চাওয়া, কিন্তু ফাঁসি বিচার না, ফাঁসি চাওয়া, ফাঁসিবাদী যে রাজনীতি শুরু হইল, সেই রাজনীতির সময় আমরা প্রতিবাদ করছিলাম যে এটা অন্যায় হচ্ছে জামাতের উপরে। হ্যাঁ, যাই হোক, তখন অনেক খবর, আপনারা তো সাংবাদিকতা, তখন মাঝে মাঝে খবর উঠতো যে জামাতের অমুক নেতা প্রাণ ভিক্ষা করলেন, তমুক নেতা হাসিনার কাছে, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন। পরে সেই জামাত নেতারা বললো, নো, আমরা প্রাণ ভিক্ষা তো দূরের কথা, আওয়ামী লীগের কোনো শেল্টারও চাই না, আওয়ামী লীগের কোনো সহযোগিতাও চাই না, যা আছে তাই হবে। ফলে তারা প্রকাশ্যে মৃত্যুকে বরণ করে নিল, এই জুডিশিয়াল কিলিং বরণ করে নিল। নেওয়ার পরে আপনি ভায়োলেন্স বা প্রতিরোধ করার চেষ্টা করলেন 14 সাল পর্যন্ত। তারপরে আওয়ামী লীগ ব্যাপক ক্র্যাকডাউন করলো, আপনি সিদ্ধান্ত নিয়ে ভিতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। তারপরে দীর্ঘ সময় আপনাকে আর অ্যাক্টিভ জাতীয় রাজনীতিতে প্রতিরোধ করতে দেখা গেল না। তারপরে যখন করোনার পরে, করোনার কারণে মাঝখানে অনেকদিন রাজনৈতিক অ্যাক্টিভিটি বন্ধ ছিল, করোনার পরে যখন যুগপৎ আন্দোলনের ঘোষণা হইল, তখন সবাই আলাদা আলাদা করে কিন্তু যুগপৎ একই কর্মসূচি নিয়ে নামলো। সেটা বলতেছি করোনার পরে। তখন জামাতও নামলো, জামাতও তার মতো করে আলাদা, কারণ তখন যেহেতু ডেমোক্রেটিক ফোর্স আকারে বিএনপি লিড দিচ্ছে আন্দোলন, যুগপৎ আন্দোলন, ফলে তখন একটা সুযোগ তৈরি হইল। কিন্তু এর আগ পর্যন্ত জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে থেকে যায়, এটা তার পার্টি সিদ্ধান্ত ছিল। এবং এইটার ফলে কি হয়েছে? এটার ফলে আওয়ামী লীগের ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে। আপনি ট্যাকটিস দেখেন, আপনার সমস্যা ছিল আপনি রাজনীতি করতেন না, আপনার ছাত্রলীগ করার দরকার কি? সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনার রাজনীতি করতে হবে। আপনি একবারও যদি স্লোগান দিয়ে থাকেন জয় বাংলা বইলা, একবারও যদি আপনি ছাত্রলীগের মিছিলে যায় থাকেন, একবারও যদি আপনি গণরুমে আপনি ভূমিকা পালন করে থাকেন, আপনি ফ্যাসিবাদকে শক্তিশালী করছেন, এবং এই আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদ শক্তিশালী হয়। এখানে আসি আমি, এবং এইটা পরেও আপনি যেখানে প্রশ্ন করলেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি কারা করে? আওয়ামী লীগের রাজনীতি যারা গুপ্তভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, তারা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করছি আমরা, কিন্তু নতুন স্বভাব তো অর্জন করা হয়নি। তারা আওয়ামী লীগ সিপি গ্যাং যেভাবে ফটোকার্ড ছড়াইতো, প্রোপাগান্ডা করতো, আজকে দেখেন শাহবাগের যে ঘটনা, আমি বারবার যে সতর্ক করছিলাম যে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারীর নাম হলো ফটোকার্ড মহামারী। আজকে এই ফটোকার্ড কালচার কারা শুরু করছে? এরা শুরু করছে। এখন এখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে তো লাভ নেই যে এটা অমুকের নাম, ছাত্রলীগ করছে, তারপরে হলো এটা শিবির করে নাই, তারপরে ছাত্রদল নিজেরাই নিজেদের নেতার ডিফেম প্রচার করতেছে। এটা তো কোনো
এই কথা তো কোনো লজিক্যালি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি স্যার। তো সেখানেই প্রশ্ন রাখতে চাই, আপনি বলছিলেন যে গুপ্ত রাজনীতির ট্যাগিং মাত্র, কিন্তু 24 গণঅভ্যুত্থানের পর তারা ভিন্ন বাস্তবতা দেখেছি। আমরা তো দেখেছি ছাত্র শিবিরের এক একজন নেতার পরিচয় প্রকাশ পেয়েছে এবং ছাত্রলীগের ছায়াতলে দীর্ঘদিন তারা রাজনীতি করে গেছে। সেটি কি আসলে খোলস বদল নাকি বাধ্যবাধকতা? দেখেন, ফ্যাসিবাদী আমলে গুপ্ত রাজনীতি মানে আপনি পরিচয় গোপন করে বিভিন্নভাবে হাইড করতে বাধ্য হয়েছেন, এটা একটা বাস্তবতা ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আপনি যখন সব জায়গায় গুপ্ত খুঁজে বেড়াচ্ছেন, এটা হচ্ছে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো। পালিয়ে থাকার গুপ্ত রাজনীতি করা কি এক তখন ফ্যাসিবাদী শাসনের যে একটা প্রকোপ ছিল, সেটার থেকে নিজেকে, সবার আগে নিজের জীবন, তো সেখান থেকে কেউ যদি নিজেকে প্রোটেক্ট করতে চায় কিংবা একটা ছদ্মবেশ ধারণ করে সেটা, আর এখন আপনি হরে ধরে আপনি যে এত গুপ্ত বললেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে আমি বলবো যে এই যে এখন ক্যাম্পাসে যে অস্থিরতা তৈরি হয়েছে, এটা দায় কিন্তু তিনিও এড়াতে পারবেন না। কারণ তিনি এই গুপ্ত কথাটা বিভিন্ন জায়গায় বলে এটা আরও তার দলের যারা সংগঠনের নেতাকর্মীদের এক ধরনের মানে উস্কানি দিয়েছেন যে এই গুপ্ত নিয়ে রাজনীতি করা যাবে। কিন্তু এটা বলার, আপনি এত গুপ্ত বললেন, কোনো গুপ্ত তো খুঁজে বের করতে পারলেন না। আপনি কি দেখাতে পেরেছেন? যদি দেখাতে না পারেন তাহলে আপনি ন্যারেটিভের রাজনীতি করছেন। যে আপনি দেখাতে পেরেছেন যে এই যে ও হলো আমার সংগঠনের গুপ্ত, সে আমার সংগঠনে ঢুকে সংগঠনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। এটা যদি আপনি না করতে পারেন যে ছাত্রদলে অমুকে গুপ্ত, যুবদলে অমুকে গুপ্ত, বিএনপিতে অমুকে গুপ্ত, বরং আমরা দেখেছি বিএনপি তার এক সাবেক ছাত্রদল নেতা, যিনি গণভোট সংস্কার ইত্যাদি প্রশ্নে অনেকটা বলছেন যে গণভোট বাস্তবায়ন করা উচিত, আপনার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, তাকেও বিএনপি গুপ্ত ট্যাগ দিয়েছে। ফলে এটা পুরোপুরি ট্যাগিং রাজনীতি হয়ে গেছে। কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিল, যারা ছাত্রলীগের হয়ে গুপ্ত রাজনীতি করেছে, তারা কি ছাত্রলীগের অপকর্মের দায় অস্বীকার করতে পারে? তার বিরুদ্ধে যদি কোনো আপনার স্পেসিফিক অ্যালিগেশন থাকে, কোনো ক্রাইম থাকে তার বিরুদ্ধে, আপনি সেটা বলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো কিছুতে ধরেন, কোনো হামলায়, কোনো গেস্ট রুম নির্যাতনে আপনি তার ইনভলভমেন্ট পেয়েছেন, এগুলো নিয়ে তো আমরা বলেছি যে তদন্ত করেন, এগুলো নিয়ে যারা ভুক্তভোগী তারা মামলাও করেছে। যদি কারোর বিরুদ্ধে আপনার চোখের সামনে ঘটে যে অপরাধ আপনি মৌন সমর্থন দিচ্ছেন, সেটা কি নৈতিকভাবে অপরাধ না? এটা হচ্ছে আপনি সাহস করতে পারেন না। মৌন সমর্থন আমরা কিভাবে ঠিক করব? আমি চুপ ছিলাম, তাহলে আপনি বলবেন যে মৌন সমর্থন, এটা বলা যাবে না। মানে কথাটা একটা হলো নীতির আলাপ, মোরালিজমের আলাপ, আর একটা হচ্ছে অপরাধ, যে এই বিষয়ে আপনি তার অপরাধ হিসেবে তাকে পেয়েছেন। আচ্ছা ধরেন এই যে চিটাগংয়ের সিটি কলেজে যে ঘটনাটা, এখানে কে ছাত্রদলের হাতে অস্ত্র ছিল না শিবিরের হাতে অস্ত্র ছিল, এটা তো মূল বিষয় হওয়ার কথা না। আইন শৃঙ্খলা বাহিনী কি এটা দেখে সিদ্ধান্ত নেবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে যার হাতে অস্ত্র দেখা গেছে তার পরিচয় শনাক্ত করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে। ছাত্রদলের সেই নেতাকে কি আমরা অ্যারেস্ট করে দেখলাম? শব্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথাই না থাকে তাহলে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের দায় আসলে কার উপর বর্তায়? যারা অস্ত্র নিয়ে এতটা সংক্ষুব্ধ করে মহড়াবাজি করেছে। আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। সারওয়ার তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ছাত্র শিবির বলছে গুপ্ত শব্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের দায় কার উপর বর্তায়? আর একটি শব্দ কিভাবে নেতাকর্মীদের এতটা সংক্ষুব্ধ করে ফেলতে পারে? কারণ হচ্ছে, যেমন ধরেন আপনার এই গণঅভ্যুত্থানের পরে অনেক সময় এটা ঘটেছে, শুধুমাত্র চাঁদাবাজ বলা হয়েছে, বিএনপি রিয়্যাক্ট করেছে, ছাত্রদল রিয়্যাক্ট করেছে। আমি বলেছি একবার যে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আমার এলাকায়, আমি কে করেছে যেহেতু আমি জানি না, আমি কোনো অ্যালিগেশনও দিইনি কারোর বিরুদ্ধে। আমি দেখলাম যে ঠিকই বিএনপি রিয়্যাক্ট করলো, মানে বিএনপি নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা, ছাত্রদল না বিএনপি নেতাকর্মীরা, এটা অনলাইনে। তো আমাদের তো 5 আগস্টের পরে একটা রাজনীতি তৈরি হয়েছে যে কোন কথাটা কাকে ইঙ্গিত করে বলা হচ্ছে, এটার একটা আপনার গ্রামার তৈরি হয়েছে। যেমন ধরেন চাঁদাবাজ নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে, কোনো দলের নাম নাই, তো আমার এলাকায় আমার নেতাকর্মীদেরকে ডেকে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে এগুলো কবে বন্ধ করবা। তো আমরা তো ভাই আপনাকে বলি না, আপনার কেন গায়ে লাগে? চাঁদাবাজকে বলা হচ্ছে। এখন একইভাবে গুপ্ত কথাটা টার্গেট অডিয়েন্সকে বা ঘায়েল কাকে করা হচ্ছে, কাকে করতে চাওয়া হচ্ছে, এটা কিন্তু যাদেরকে বলা হয় তারা জানে। এবং ওই চিটাগং সিটি কলেজের ঘটনাটায় গুপ্ত আপনি গ্রাফিতি লেখেন না, কোনো অসুবিধা নাই। এই যে আমি বললাম যে সুবোধের যে কথাটা ছিল আওয়ামী লীগ আমলে, আমরা দেখতাম সুবোধ বিভিন্ন ধরনের প্রশ্ন এবং কথা বলে যেত, সেই সুবোধ নিজেই তো গুপ্ত ছিল। আমরা তো জানতাম না হুইজ সুবোধ, আমরা কি জানতাম? সুবোধকে পালিয়ে যেতে বলা হতো, ইত্যাদি করা হতো। কে সুবোধ, কে গ্রাফিতি আঁকছে, এমনকি সুবোধ নিজে কে, সবই ছিল তখন গুপ্ত। তো এখন এখানে আপনি যেটা রনি ভাই বলেছেন, আমি একমত যে আপনি আরেকটা, এখানে একটা সংগঠন অলরেডি একটা গ্রাফিতি লিখেছে। আপনি জানেন যে যখন ছাত্রছাত্রী, আমি নিজে ইউনিভার্সিটি লাইফে প্রচুর পেইন্টিং করেছি, মানে গ্রাফিতি না হলেও রোড পেইন্টিং যেটাকে বলি। তো আমি একটা রোড পেইন্টিং করার পরে এটা আমি চাইবো যেটা সবাই দেখবে, এবং এই জায়গাটা কিছুদিন এটা ফেড হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা অন্তত আমাদের থাকবে, বা এইটুকু অ্যাগ্রিমেন্ট আমাদের মধ্যে ছিল
যেখানে আমরা গ্রাফিতি করেছি বা রোড পেইন্ট করেছি সেখানে আরেকজন করবে না, করতে আসলে আমার সাথে কথা বলবে এবং আমরাও তাদের সাথে কথা বলবো, এটা একটা কালচারের ব্যাপার। তো আপনি ওইখানে এটা তো এক ধরনের ছাত্রলীগের মতো রাজনীতি। আপনার এখানে সিরাজ শিকদারের ছিল আপনার ঢাকা ইউনিভার্সিটিতে একটা বড় ধরনের পেন্টিং ছিল ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে, সেটা মুছে দিয়ে আপনি ওখানে শেখ মুজিব করে দিলেন এবং আমরা তখন এটা মানে সঙ্গত কারণে এটা সমালোচনা করেছিলাম। এখন আপনি যদি গুপ্ত কথাটা লিখতেই চান, ক্যাম্পাসে তো দেয়ালের অভাব নেই, আপনি অন্য দেয়ালে লেখেন, আপনি ওইখানে ওইটার ছাত্র কথাটাকে মুছে দিয়ে কেন গুপ্ত লিখতে হবে? ফলে একটা ছাত্ররা একটা স্বাভাবিক উত্তেজনা বা একটা রিয়াকশন তারা দেখিয়েছে, কিন্তু সেটা মারামারি পর্যন্ত গড়ালো কেন? আপনি ছাত্রদল বহিরাগত আনলেন কেন? আপনার ওই একটা কলেজের সদস্য সচিব, তার হাতে প্রত্যেকটা পত্রিকা এসেছে, যুগান্তর, জনকণ্ঠ, প্রথম আলো, সব জনকণ্ঠ বন্ধ হয়ে গেছে, যুগান্তর, প্রথম আলো এবং সমকাল, 3টা পত্রিকা কিন্তু নাম পরিচয় সহ প্রকাশিত হয়েছে যে ছাত্রদলের নেতা সম্ভবত মির্জা ফারুক বা এরকম নাম, তার হাতে আমরা কিরিচ দেখেছি। পুলিশ কি তাকে গ্রেফতার করেছে? তাহলে আমি তো বললাম যে আপনি যখন গুপ্ত বলছেন এবং প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে এটা বলা হচ্ছে, তখন আপনার দেখাতে হবে যে হ্যাঁ অমুকে গুপ্ত, অমুকের আগে ছিল সে অমুক, তার আসল পরিচয় এটা, সে এটা গোপন করে এখানে এই পরিচয় ধারণ করেছে। এটা যদি আপনি দেখাতে না পারেন তাহলে এটা স্রেফ ন্যারেটিভের রাজনীতি এবং স্রেফ এটা আসলে এক ধরনের ট্যাগিং করা, এবং এই ধরনের ট্যাগিং অতীতেও অত্যন্ত খারাপ পরিণতি হয়েছে। এই ট্যাগিংয়ের রাজনীতিগুলো শেষ পর্যন্ত এমন জায়গায় গড়িয়েছে যে আপনি ধরেন কয়েকদিন পরে যদি এরকম ঘটনা ঘটে, আল্লাহ না করুক, যে হলে আসলে অমুকে গুপ্ত এটা বলে আপনি তাকে নির্যাতন করা শুরু করে দিলেন, কিংবা এক ধরনের মানসিক টর্চার করলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন, সরকারি ছাত্র সংগঠন এগুলো করা শুরু করলো যে ওকে আমি গুপ্ত সন্দেহ করি। এবং আমার এখন এটা আশঙ্কা যে যেভাবে সব কিছুতে শিবির খোঁজা হতো আগে আপনি জানেন যে ছাত্রদলের ছেলেদেরও শিবির বানিয়ে দেওয়া হয়েছিল। শিবির আর শিবির বলতে কোনো সংগঠন ছিল না, শিবির হয়ে গেছিল একটা ট্যাগিং। এখনও যে কাউকে, যারাই ছাত্রদলের বিরুদ্ধে একটু সমালোচনা করবে, ক্রিটিসিজম করবে, তাদের সবাইকে গুপ্ত বলা হবে এবং গুপ্ত বলে তাদের উপর এক ধরনের মানে নির্যাতনের একটা পরিবেশ তৈরি করা হবে। এবং ব্যাপারটা এই পর্যন্ত করাবে, অলরেডি করিয়েছে যে বিএনপির একাংশ আরেকাংশকে গুপ্ত বলা শুরু করেছে। এবং আপনি জানেন যে বিএনপির একজন টপ লিডার, সরকার একটা দায়িত্ব পেয়েছে, আমি নাম বলছি না, তার সমালোচনা করার কারণে ছাত্রদলের নেতার পোস্ট মানে তাকে বহিষ্কার করা হয়েছে। এগুলো চলছে। ফলে আমি ছাত্রদলের ভাইদেরকে অনুরোধ করব, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আপনি ছাত্রলীগের মতো করে রাজনীতি করার চেষ্টা করেন না, এটা ফেল করেছে। আপনাকে একটা ডিফারেন্ট মডেল দাঁড় করাতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার রেজাউল করিম রনি, রাজনীতিতে যখন যুক্তি আর আদর্শের জায়গা আমরা দেখছি প্রতীক বা শব্দ দখল করে নেয়, তখন গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ কোন পথে গড়াচ্ছে? দেখেন, গুপ্ত নিয়ে আমি 8-9 মাস আগের থেকে সতর্ক করছি, এটা একটা জায়নিস্ট প্রবণতা। 5 তারিখের পরে আপনি গুপ্ত হিসাবে কাউকে টর্চার করার কোনো সুযোগ নাই। তো যেটা এখানে বলা হলো যে গুপ্ত বলে টর্চার করার কালচার আগামী আবার তৈরি হবে, এটা কোনো সুযোগ নেই। কারণ শিবিরকে শিবির নামেই আমরা দেখতে চাই 5 তারিখের পরে, কিন্তু শিবিরকে শিবির বললেও রাইখা যায়, এটা কোন ধরনের কথা? আপনি নিজের পরিচয় রাজনীতি কবে করবেন? এটা আওয়ামী লীগের কালচারের থেকে বের হন। আপনি আওয়ামী লীগের আমলের এই সাবুকেশন থেকে আপনি বের হন, বের হয়ে আপনি মেইনস্ট্রিম হয়ে ওঠেন, আপনি এঙ্গেজ করেন। কিন্তু তা না, আমরা যখন তাদের সমালোচনা করি তখন তারা আমাদের ভিলিফাই করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। এই যে মবের কথা এখানে বললেন, দেখেন ডিজিটাল মব আজকে কোন জায়গায় গেছে। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনা ঘটলো, সেখানে থানায় জুবায়ের এবং মুসাদ্দিকের কাজ কি? ওই ছেলেটা মাহমুদ গেছে জিডি করতে, যে তার আইডি থেকে এটা করা হয়নি, সে না, এটা অন্য আইডি থেকে করা হয়েছে, ওকে জিডি করতে গেছে। তো সেইখানে থানায় জুবায়ের এবং মুসাদ্দিক কেন যাবে? এটা ছাত্রলীগের কালচার। আগে তো ছাত্রলীগ চলে যেত দৌড়ে থানায় তো তাদের কোনো কাজ নেই। ওই ছেলে গেছে করতে, সে নিজে ইভেন সরাসরি শিবিরও করে না, মানে যার ওই ছেলে বলতেছে। তো যাই হোক, বা করুক বা না করুক, যাই হোক, সেখানে তাদের তো যাওয়ার কথা না। তারা ডাকসুর নেতার শাহবাগ থানায় কাজ কি? শাহবাগ থানায় তার কোনো কাজ নেই। তার মানে তারা অলরেডি একটা আধিপত্যের রাজনীতি কিন্তু শুরু করে দিছে। কিন্তু এটা প্রতিপক্ষকে তারা বলতেছে যে হ্যাঁ, প্রতিপক্ষ কোথায় আধিপত্যের রাজনীতি করবে? প্রতিপক্ষ তো 18 বছরের ক্যাম্পাস ছাড়া। দেখেন তো, ফলে এইখানে আওয়ামী লীগের কালচারটা তারা কিভাবে চর্চা করতেছে, আমি এই যে সিপি গ্যাংয়ের যে কালচারটা, এটা বাঁশের কেল্লা, এবং আজকে ডিজিটাল মবটা তারা আজকে মাঠে নিয়ে যাচ্ছে। এটা সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনার বুঝতে হবে। ধরেন আপনার যখন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার ভুয়া পেজ দিয়ে ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়াতে বা ভার্চুয়াল জগতে আপনি তো একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন, সব দিকে আপনি জনপ্রিয়, আপনি যাকে খুশি তাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারেন, তার এআই ভুয়া ভিডিও ছড়াইতে পারেন, ফটো কার্ড বানাইতে পারেন এআই দিয়ে। হ্যাঁ, তো তখন আপনার যে একটা সমর্থক, সে কি মনে করে যে সেই মেইনস্ট্রিম, তার সর্বশক্তি। ফলে সে এরকম একটা ফেক কনফিডেন্স অনলাইন থেকে সংগ্রহ করে মাঠে যাচ্ছে।
কিন্তু মাঠে তো সে একা শক্তিশালী না, মাঠে তার প্রতিপক্ষ সাংগঠনিকভাবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, ফলে সে আক্রমণ করতে গিয়ে মার খেয়ে যাচ্ছে। আমরা সিটি কলেজে এটা দেখলাম, সিটি কলেজে এই যে যার গোড়ালিতে আঘাত করা হয়েছে সে বহিরাগত শিবির, কিন্তু তাকে ছাত্রদল মনে করে ক্যাম্পাসের ছেলে অ্যাটাক করছে, পরে দেখা যাচ্ছে যে তারই বহিরাগত বাইরে। তার মানে আধিপত্য বিস্তারের মানসিকতা উভয় পক্ষের মধ্যে রয়েছে। হ্যাঁ, আধিপত্য একটা হলো প্রতিরোধ করা, আরেকটা হলো আধিপত্য বিস্তার করা। আজকে এটা আমরা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এই ঘটনার পুরা দায় ডিজিটাল মব যারা শুরু করছে তাদেরকে। এখন এই ডিজিটাল মবের কনসিকুয়েন্সটা কি? আপনি লক্ষ কোটি বট আইডি আপনার সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু এরা তো আপনার হয়ে রাস্তায় মারামারি করবে না। আপনি যে অ্যাটাক করতে যাচ্ছেন, আপনি যে হম্বিতম্বি করতেছেন, আপনি সাংগঠনিকভাবে আগে বিস্তার লাভ করেন, তারপরে আমরা কোনো পেশি শক্তি রাজনীতি দেখতে চাই না 5 তারিখের পরে। হ্যাঁ, এবং গ্রাফিতি জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় ফেনোমেনা, কিন্তু গ্রাফিতি খালি আপনি করবেন। হ্যাঁ, সমস্ত ট্যাগিং শুধু আপনি করবেন, সমস্ত মেধা শুধু আপনার, অন্য কেউ রাজনীতি করবেন, অন্য কেউ গ্রাফিতি করবে না, করতে পারবে না, এটা তো হইতে পারে না। ফলে এখন এই পুরা কালচার থেকে বের করার জন্য প্রথম কাজ হলো, আমি এটা বারবার বলতেছিলাম যে এটা ভায়োলেন্সের দিকে গড়াবে বিকজ অফ ডিজিটাল মিডিয়া, বিকজ অফ ডিজিটাল মিডিয়াটা আমি 1 বছর ধরে চিৎকার করে বলতেছি যে এটা ভায়োলেন্সের দিকে গড়াবেই। ফলে আজকে যে মারামারি দেখা যাচ্ছে সারা দেশে, আমি মোটেও অবাক না, এটাই হওয়ার কথা ছিল। ফলে সরকারকে আগে যে কোনো মূল্যে এই ডিজিটাল ভায়োলেন্স, ফটোকাট সন্ত্রাস, হ্যাঁ, এই ভিডিও আপনার এই যে আপনার কাটপিস ভিডিও ছড়ানো, বক্তব্য করা এবং চরিত্র ডিফেম করা। আজকে দেখেন তারেক রহমান, জাইমা রহমান থেকে শুরু করে আমি, আপনি, হ্যাঁ, কারো চরিত্র রাখা হচ্ছে না সমালোচনা করলে। ফলে একটা ডেমোক্রেটিক ফোর্স তো এরকম হবে না। একটা ডেমোক্রেটিক ফোর্সের আমি সমালোচনা করব, আপনি আমার সমালোচনা করবেন, কিন্তু তাদের সমালোচনা করলে তাকে দালাল, তাকে হেন কোনো ট্যাগিং নাই দেওয়া হয় না। এই কালচারটা শুরু করছে 5 তারিখের পরে তারা। এটা করার মধ্যে দিয়ে পুরো রাজনীতিকে তারা বিষয়ে তুলতেছে এবং এটার জন্য তারা ফেব্রিকেটেড ফিকশনাল ফ্যাক্ট তৈরি করে। যে গুপ্ত বিতর্কে কিন্তু তপ্ত হলো সংসদ, এর প্রভাব আসলে রাজনীতিতে কি থাকবে? আমি রাখছি প্রশ্নটি আপনার কাছে। আবারও বিরতি শুরু হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। রিজল করিম রনি। গুপ্ত নিয়ে আমরা দেখলাম উত্তপ্ত সংসদ। সরকারি দলের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না বা বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা হাত গুটিয়ে তাকিয়ে থাকবে না। আমরা দেখছি চলমান এই সহিংসতার মধ্যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য কি সহিংসতাকে আরো উস্কে দেয়? দেখেন, ডেফিনেটলি এই বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। এটা তো সত্য যে ধরেন প্রত্যেকেরই তো জনসমর্থন আছে, ফলে উত্তেজনা ছড়াইলে এটার কনসিকুয়েন্স উভয়কেই বহন করতে হবে। এখন এই যে আজকে শাহবাগের ঘটনাটা দেখেন, এখানে যে ছেলেগুলো গেছে, এই যে ডাকসু নেতারা, এদেরকে এক একটাকে মব স্টার হিসাবে মানুষ চিনে, পরিচিত, এরা এতই সেলিব্রিটি, মব স্টার হিসাবে তারা, হ্যাঁ, স্বনামধন্য। এবং এই 18 মাসে যাদের বিরুদ্ধে অকথ্য বট আক্রমণ করছে তারা নিজের আইডি থেকে এবং বট মিলাইয়া, তাদের একজন হইল অন্যতম একজন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজকে আপনি ভিডিওতে দেখতে পাবেন। এবং এই মব স্টারকে আজকে রাকিব বুক আগলায় সেভ করছে গণপিটুনি থেকে। এদের ছাত্র শিবিরের উচিত লজ্জা হওয়া এবং আজীবন কৃতজ্ঞ থাকা। ফলে সহিংসতার রাজনীতি কারা করে, আজকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই শাহবাগের ঘটনার গণপিটুনির হাত থেকে বুক আগলায়া রাকিব এই মব স্টারকে রক্ষা করছে। ফলে আমি যেটা বলতে চাই, দেখেন গুপ্ত রাজনীতির একটা বড় সমস্যা কি, এই হাদি হত্যাকাণ্ড। এই হাদি হত্যাকাণ্ডে এখন কি বের হচ্ছে, যে ছাত্রলীগের এরা ইনকলাব কালচারাল সেন্টারে গেছিল এবং তারপরে তারা এই ইনকলাব কালচারাল সেন্টারে নিয়ে গেছে কে, জামাতের এক নেতার ছেলের হাত ধরে গেছে। এবং সেটা হাদি এলাও করলো কেন জেনে শুনে, কারণ এটা পলিসি ছিল। এখন কোনটা হাসিনার ছাত্রলীগ আর কোনটা শিবিরের ছাত্রলীগ, এটা তো আপনি ভাগ করেন নাই। ফলে এই যে আজকে এই হত্যাকাণ্ড ঘটনাটা ঘটলো, ফলে হাদি হত্যার দায় এই গুপ্ত রাজনীতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই দিক থেকে আরেক দিক থেকে, ফলে এখন ছোট করে শেষ করবেন। হ্যাঁ, রাজনীতিতে আমরা ট্রান্সপারেন্সি চাই। এই যে কাউকে বিশ্বাস করতে পারছে না। এখানে একটা কথা আসলো, ছাত্রদল এই পর্যন্ত 30 জনের বেশি নেতাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার করা হয়েছে গুপ্ত রাজনীতির তথ্য প্রমাণের ভিত্তিতে। আরো কত আছে এটা জানা নাই, এই জন্যই একজন আরেকজনকে সন্দেহ করছে। অসংখ্য ফলে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট ফিরাইতে হইলে এইটা দেখেন, এই যে
ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই শিবির একটা আতঙ্কের নাম ছিল একটা এক বিশেষ সময়। করতে হবে রেজাউল করিম রনি। তো সেই জায়গা থেকে তো সরে আসতে হবে। কোন রকম কোন ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা দেখতেছি না। গণ অভ্যুত্থান ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধেই তো হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সারওয়ার তুষার। গণতান্ত্রিক হইতে হবে, আপনাকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। শিবির করেন আপনি বুক ফুলিয়ে করবেন, অসুবিধা কি? সারওয়ার তুষার, বিদ্যুৎ ঘাটতি যখন 3000 মেগাওয়াটে পৌঁছে যায় তখন জনগণ কি সত্যিকার অর্থে জানতে চায় কে গুপ্ত কে সুপ্ত, Right. নাকি চলমান সংকটের সমাধান চায়? না, অ্যাবসলিউটলি এটা আসলে আমরা অনেক আসল আলাপগুলোই হচ্ছে ইস্যুতে কথাই বলতে পারলাম না। এখন যেভাবে এনার্জি ক্রাইসিস চলছে, যেভাবে সারা বাংলাদেশে লোডশেডিং শুরু হয়েছে, যেভাবে অর্থনৈতিক আপনি সরকার টাকা ছাপাচ্ছে, 2 মাসের সরকার আজকে অর্থনীতিবিদরা একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে 2 মাসের সরকার অলরেডি 20,000 কোটি টাকা ছাপিয়ে ফেলেছে, এবং এটা হাই পাওয়ার্ড মানি, যার অর্থ হচ্ছে এটার একটা খুব ব্যাপক এবং গভীর প্রভাব পড়বে আপনার ইকোনমির মধ্যে, বাজারের দ্রব্যমূল্যের উপরে, এবং ইনফ্লেশন হবে। এবং সরকার যে জ্বালানির দাম বাড়িয়েছে এটার প্রভাব সর্বত্র পড়ছে। এবং এই কথাটাও এসেছে যে বিপিসির এই দাম বাড়ানোটা এটা স্বনামধন্য অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে কাজ করেছেন জাহিদ হোসেন, তিনি পত্রিকা কলাম লিখে বলেছেন যে এটা অর্থনীতির যে মানে আপনার অটো প্রাইসিংয়ের যে দাম বাড়ানো সেটা না। আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের একটা নীতি আছে যে ওখানে দাম বাড়লে এখানে সমন্বয় করা হয়, দাম বাড়ে, এবং ওখানে কমলে এখানে কমে। এটা কিন্তু সেটা না। যখন বিশ্ববাজারে দাম কমেছে তখন আপনি দাম বাড়িয়েছেন, ফলে এটা একটা প্রশাসনিক দাম বৃদ্ধি, এবং এর কারণ হচ্ছে IMF চাপ দিয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো জানালেন যে অপচয় এবং পাচার রোধে দাম বাড়ানো হয়েছে। এটাও তো অদ্ভুত ব্যাপার যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে কথা বলতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবেন? জ্বালানি মন্ত্রীর বক্তব্য কোথায়? মানে এই বিপিসির কিন্তু দাম বাড়ানোর কথা না। কেন কথা না? কারণ বেগম খালেদা জিয়া 2003 সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নামে একটা সংবিধিবদ্ধ একটা কমিশন তৈরি করেছিলেন, এবং দাম তারাই বাড়াতেন, এবং সরকার দাম বাড়ানোর প্রয়োজন মনে করলে তাদের কাছে বলতো, এবং তারা হচ্ছে পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে কাজটা করতো। হাসিনা এসে 2022 সালে ওই আইনটা পরিবর্তন করে সেখানে হচ্ছে আপনার সরকার দাম বাড়ানো শুরু করলো। ইউনূস সরকার কিন্তু আবার একটা অধ্যাদেশ জারি করে ওই হাসিনা যে সরকারের হাতে নিয়েছিল সেটাকে বাদ দিল। তার মানে এখন আবার এটা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এসেছে, এবং বিএনপি সরকার যে 98টা অধ্যাদেশকে হুবহু আইনে পরিণত করেছে তার মধ্যে এটা একটা। তাহলে এনার্জি রেগুলেটরি কমিশনকে আপনি আবারও ওই ক্ষমতা দিয়েছেন, কিন্তু তাহলে বিপিসি কেন দাম বাড়ালো? এবং এই দাম বাড়ানোটা তো অর্থনীতিবিদরা বলছেন যে এটা একটা প্রশাসনিক দাম বাড়ানোর পর স্বস্তি ফিরেছে কি? না, আরো অস্বস্তি তৈরি হয়েছে। এবং আপনি দেখেছেন যে কৃষকরা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে কৃষকরা কিন্তু উৎপাদন খরচ বাড়ার পরেও সরকার যে তাদের কাছে ধান, চাল, গম কিনছে সেখানে কিন্তু মানে আগের দামে কিনছে, আগের বছরের দামে কিনছে, হুবহু একই বছরের দামে কিনছে, কিন্তু কৃষকের কিন্তু উৎপাদন খরচ বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, মজুরি বৃদ্ধি পেয়েছে। এখন 1000 মন ধান কাটতে আপনার 1 মন ধান কাটতে 1000 টাকা করে নিচ্ছে মজুরি। সমস্ত কিছু দাম বেড়ে গেছে, কিন্তু কৃষককে কিন্তু আপনি আগের জায়গায় রেখে দিয়েছেন। আপনার নির্বাচনী ইশতেহার কিন্তু যে আপনি কৃষককে ন্যায্য মূল্য দেবেন, কিন্তু ন্যায্য মূল্যটা হতো যে যেহেতু তার উৎপাদন খরচ বেড়েছে সেটার সাথে সমন্বয় করে তাকে আমার বেশি দামে এখন চাল কেনার কথা ছিল। সরকার কিন্তু সে কাজটা করেনি। আপনি সেটা না করে যদি তাদেরকে কৃষক কার্ড বিলাচ্ছেন, কিন্তু তারা তো উৎপাদন খরচই পাচ্ছে না, ফলে তাদের তো লাভ হচ্ছে না। এই যে এতগুলো সংকট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, এর মধ্যে আপনি IMF এর লোন পান নাই, লোন না পেয়ে ফেরত এসেছেন, নতুন লোনের জন্য এখন আপনি আবার আবেদন করবেন যার শর্ত হবে আরো কঠিন, আরেকদিকে টাকা ছাপাচ্ছেন। আপনারা রিপোর্ট করেছেন সংকটের বৃত্তে আমরা দেখছি আবর্তিত হচ্ছে আমাদের অর্থনৈতিক খাতগুলো, সেখানে আসলে রাজনৈতিক আলোচনায় সেই বিষয়গুলো কতটা আসছে? 2 মাসে 44,000 কোটি টাকা ঋণ করেছে সরকার, আপনারা রিপোর্ট করেছেন। 20,000 কোটি টাকা তারা ছাপিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য। ফলে যে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয় এই যে লোডশেডিং এর কারণ কি, যেগুলো বড় বিদ্যুৎ কেন্দ্র সেগুলোকে ভর্তুকি দেওয়া হচ্ছে না। সরকার কিন্তু একটা রেগুলার ভর্তুকি দেয়, তো বাড়তি ভর্তুকি প্রয়োজন এখন, কিন্তু সরকার রেগুলার ভর্তুকিটাই দিচ্ছে না। ফলে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে টাকা তারা এই বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। যেগুলো হাসিনার কুইক রেন্টাল, যেগুলো ওই যে ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিগত যে বেসরকারি যে ইন্ডিপেন্ডেন্ট যে প্রডিউসার, ওই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে ভর্তুকি দেওয়া হচ্ছে, যারা আসলে এই যে 3000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়েছে সেটাতে তারা মানে এই ঘাটতি পূরণ করতে পারছে না এবং পারবে না। রাজনৈতিক আলোচনায় অহেতুক বিতর্কেরই আসলে এই দুর্নীতির কারণে সামনে কিন্তু লোডশেডিং আরো বৃদ্ধি পাবে। দেখছি সেগুলো সমাধান নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার, ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছে গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।